বাংলাদেশ ৬ নম্বরের মধ্যে থাকতে পারে তাহলেই কিন্তু বিশ্বকাপ কনফার্ম। থাকে না অনেক সময় পরিবারের সমস্যার কারণে তার ব্যাক অফ দ্য মাইন্ডে মানসিক দুশ্চিন্তা থাকে, আসবে আমি নিজের ফান্ডে রাখবো আর আমার নিজের ফান্ড থেকে আমি প্লেয়ারদের পেমেন্ট ক্লিয়ার করি। ধরেন এশিয়া কাপ যদি বলি, নারীরাই জিতেছে, এখন তারা এশিয়ার টপ 12। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস শোয়ের আজকের পর্বে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন বাংলাদেশের ফুটবলে এক অভূত সাফল্য অর্জন করেছে বাংলাদেশের নারী ফুটবল দল। এশিয়ান কাপে, এএফসি এশিয়ান কাপে তারা জায়গা করে নিয়েছে চূড়ান্ত পর্বে, যেখানে তারা বিশ্বের অন্যান্য শক্তিশালী নারী ফুটবল দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আমরা প্রত্যাশা করব এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই, এই সাফল্যকে ভিত্তি করেই আরও সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের নারী ফুটবল দল। এএফসি এশিয়ান নারী ফুটবল কাপে বাংলাদেশ নারী ফুটবল দলের যে অংশগ্রহণের সুযোগ হয়েছে, তারা সেখানে জায়গা করে নিয়েছে এবং ভবিষ্যতে এই দলটি আরও কতদূর এগিয়ে যেতে পারে, তাদের কাছে আমাদের আর কি প্রত্যাশা, সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রবিউল ইসলাম, সিনিয়র রিপোর্টার, বাংলা ট্রিবিউন। রবিউল ইসলাম, আপনাকে স্বাগত বাংলা স্পোর্টসের আজকের অনুষ্ঠান। কেমন আছেন? এই তো আছি মোটামুটি। যেমনটি বলছিলাম যে আপনি নিজেও জেনে থাকবেন, আপনি নিজেও এই স্পোর্টস নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে থাকেন এবং আমরা যারা জার্নালিস্ট রয়েছি বা মিডিয়া জগতে রয়েছি, পাশাপাশি সারা বাংলাদেশের ফুটবলে যারা ভক্ত রয়েছে, তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন যে বাংলাদেশ নারী ফুটবল দল এএফসি এশিয়ান কাপে কিন্তু জায়গা করে নিয়েছে। আপনার কাছে এই যে অনুভূতিটা, আপনি নিজের সাথে সরাসরি সম্পৃক্ত, আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি এইটা হচ্ছে আমাদের যে ক্রীড়াঙ্গন আছে সবচেয়ে বড় অর্জন। আমাদের নারী যেই ক্রিকেট বলেন, ফুটবল বলেন, তারাই কিন্তু আমাদেরকে একটা পথ দেখাচ্ছে। ধরেন এশিয়া কাপ যদি বলি, নারীরাই জিতেছে। এখন পর্যন্ত বাংলাদেশ কয়েকবার ফাইনাল খেললেও কিন্তু তারা জিততে পারেনি। এরপরে যে আরেকটা ফুটবলে এশিয়া কাপে বাংলাদেশ নারী দল কিন্তু প্রথমবারের মতো তারা সুযোগ করে নিয়েছে। সেটা কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের স্পোর্টস ইতিহাসে অনন্য সেরা অর্জন। তো আমি যেটা বলবো যে আসলে এই অর্জনটা কিন্তু একটা প্রসেসের মধ্যে হয়েছে, এমন না যে হুট করে তারা এই সাফল্য পেয়েছে। লম্বা সময় ধরে এই প্রক্রিয়া অনুসরণ করে এই সাফল্যটা। যদি আমি একটু পেছনে যাই, আমাদের কিন্তু স্কুল ফুটবল একটা নিয়মিত টুর্নামেন্ট ছিল। স্কুল ফুটবল থেকে এই ফুটবলাররা গুলো কিন্তু উঠে আসছিল, এদেরকে পরিচর্যার মাধ্যমে আজকের ঋতুপর্ণা বানানো হয়েছে। তো আমি যেটা বললাম যে আসলে আপনি যখন স্পোর্টস অঙ্গনে প্রত্যেকটা স্পোর্ট ধরে ধরে সেবা করবেন, তাদেরকে লালন করবেন, তারা কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে। কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে আসলে কারা সেই মেধাবী স্টুডেন্ট, এবং এই মেধাবীদের পরিচর্যার মাধ্যমেই কিন্তু এই রেজাল্ট। তো যেটা বললেন যে আসলে এই অর্জনটা আসলে বাংলাদেশের স্পোর্টস ইতিহাসে অন্যতম সেরা অর্জন। আমি বিশ্বাস করি বাংলাদেশের এই নারী ফুটবল দলটা আরও অনেক উচ্চতায় যাবে। এবং আপনি জানেন যে এই নারী ফুটবল দলটাই কিন্তু আমাদেরকে পরপর 2 বার সাব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে দিয়েছে এবং এখন এএফসি এশিয়ান কাপে তারা মূল পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং যেটি বলছিলাম শুরুতেই, যে আমরা এই নারী ফুটবল দলকে যদি ভবিষ্যতে অলিম্পিক ফুটবলে বা বিশ্বকাপ ফুটবলে দেখতে চাই, সেক্ষেত্রে আসলে বাফুফের কী করণীয়, আমাদের সকলের কী করণীয়? আমি আপনাকে একটা কথা বলি, যদি ধরেন একবার যদি হুট করে চ্যাম্পিয়ন হয়ে যেত, সেটাকে আপনি মিরাকল ভাবতেন। পরপর 2 বার দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল টিম বাংলাদেশ, সেটা কিন্তু মিরাকল না। তাদের মধ্যে কেলিভার আছে, তো তারা আবার সাউথ এশিয়া পার্ট বাদ দিয়ে এখন তারা এশিয়ার টপ 12 একজন, তারা 12টা টিম খেলবে, তাদের একজন তারা। তার মানে আপনাকে বুঝতে হবে, বাফুকে বুঝতে হবে, আমাদের বুঝলে হবে না, বাফুকে বুঝতে হবে, তাদেরকে যত্ন নিতে হবে। এখন যেই প্রক্রিয়াটায় যত্নটা নিতে পারে, আমরা ফুটবল খেলি সাধারণত কাদের সাথে, আমাদের র্যাঙ্কিং থেকে একটু আগানো, মানে 58, 57 বা হচ্ছে 70, 80 র্যাঙ্কিংয়ের প্লেয়ারদের দলগুলোর সাথে আমরা খেলি। আমাদেরকে এখন খেলতে হবে, আমাদের অস্ট্রেলিয়াতে 2026 মার্চে হচ্ছে এশিয়ান কাপ, তার আগে আমাদের প্রায় 8-9 মাস টাইম আসছে। এই সময়টার মধ্যে আমাকে বড় র্যাঙ্কিংয়ে যারা 10, 15, 20 নম্বরে আছে, তাদের সাথে কিন্তু আমাদের ম্যাচ খেলার আয়োজন করো। অন্তত 5-6টা ম্যাচ যদি আমাদের মেয়েরা খেলতে পারে বড় দলগুলোর সাথে, তাহলে তাদের দুর্বলতাগুলো ফাইন্ড আউট করতে পারবে, সেভাবে কিন্তু কাজ করতে পারবে। আর বাংলাদেশের যে কোচ, সে নিশ্চিন্তে একজন পেশাদার কোচ, সে জানে, সে ক্ষুধার্ত, মানে আপনার তো হচ্ছে ক্ষুধার প্রয়োজন হবে, আপনি সাফল্য অর্জনের জন্য আপনার ক্ষুধা লাগবে। সেই ক্ষুধার্ত মনোভাবটা কিন্তু প্লেয়ারদের যেমন আছে, আপনার কোচের মধ্যেও আছে। তো এই সব
কিছু সমন্বয়ে হচ্ছে আপনি যদি সুন্দর একটা পরিকল্পনা করতে পারেন এবং এই পরিকল্পনার বাস্তবায়নের দায়িত্ব যদি কোচকে দিয়ে দেন, আমি ড্যাম শিওর যে আসলে বাংলাদেশ এশিয়ান কাপে খুব ভালো করবে, পাশাপাশি পাশাপাশি বিশ্বকাপ প্লাস হচ্ছে অলিম্পিকের মতো জায়গায় সুযোগ করে নিতে পারবে। এখন আমি একটা দর্শকদের উদ্দেশ্যে বলি যে বিশ্বকাপে যাওয়ার জন্য আসলে প্রসেসটা কি। আমরা জানি যে 12টা দল এশিয়ান কাপ খেলবে, সেই 12 দলের মধ্যে যদি বাংলাদেশ 6 নম্বরের মধ্যে থাকতে পারে তাহলেই কিন্তু বিশ্বকাপ কনফার্ম। এটা মনে হতে পারে যে আসলে অসম্ভব, কিন্তু স্পোর্টসে কি অসম্ভব বলে কিছু আছে? আসলে অসম্ভব বলে কিছু নেই, কারণ আমরা বেশ কি নিকট অতীতেও চিন্তা করতাম না যে বাংলাদেশ নারী ফুটবল এমন সাফল্য আমাদেরকে এনে দিবে। যেটা ইতিহাসে হয়নি সেটা ওরা করে দেখিয়েছে। তারা যে মিয়ানমার র্যাঙ্কিং বাংলাদেশের 57 ধাপ এগিয়ে, তাদের মতো দলের বিপক্ষে তারা হচ্ছে 2-1 ব্যবধান জিতছে তাদের মাটিতে। এটা বুঝতে হবে যে আসলে তাদের মধ্যে তারা সাম্প্রতিক সময় মালয়েশিয়াকে হারিয়েছে, বাহরাইনকে হারিয়েছে, তুর্কমেনিস্তানকে হারিয়েছে। এরপর আপনি বুঝতে হবে বাহরাইনকে 7 গোল দেওয়া, তুর্কমেনিস্তানকে 7 গোল দেওয়া, আর ওখানে একটা ক্লিন শিট দেখেন যে একটা গোল খেয়েছে 3 ম্যাচের মধ্যে, গোল দিয়েছে হচ্ছে 16টা গোল দিয়েছে, একটা গোল খেয়েছে। সবকিছু মিলে কিন্তু ওদের মধ্যে জিনিসটা আছে, তো সেটা হচ্ছে আসলে এবং আপনি যেটি বলছিলেন যে কোচ এবং খেলোয়াড়দের যে জয়ের ক্ষুধা, আরো সাফল্যের যে ক্ষুধা, আমরা সেটিকে পুঁজি করে বলতেই পারি হোয়াই নট বিশ্বকাপ। হ্যাঁ, ডেফিনেটলি। আমি যেটা বললাম যে আপনি অস্ট্রেলিয়ার সাথে খেলবেন, জাপানের সাথে খেলবেন, সাউথ কোরিয়ার মতো দলের সাথে খেলবেন, তার র্যাঙ্কিংয়ের টপ 10 এর মধ্যে আছে। সো আপনাকে এদের সাথে প্রস্তুতিটা কিভাবে নিতে হবে? আপনি যদি একটু শক্তিশালী দল 12, 13, 14 নম্বরে যারা আছে, আপনি হয়তো অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলার সুযোগ পাবেন না, জাপানের সাথে পাবেন না, কিন্তু 20-25 র্যাঙ্কিংয়ে যারা আছে তাদের সাথে কিন্তু খেলার সুযোগ পাবেন। বাফুফে প্রেসিডেন্টকে ধন্যবাদ, তিনি 2 দিন আগেই বলেছেন যে তারা আসলে পরিকল্পনা করছে, তারা বড় দলগুলোকে আমন্ত্রণ জানাবেন যদি তারা নাও আসতে চায়, এবং বাংলাদেশ যাতে ওইখানে যায় খেলার সুযোগ পাবে। এবং এটার মতো সুন্দর পরিকল্পনা আর কিছুতে হতে পারে না। আপনি আপনার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে নিয়ে আসছেন যে নর্মালি আমরা যেটি দেখেছি যে বিগত সময়গুলোতে বাংলাদেশ নারী ফুটবল দল যাদের সাথে ম্যাচ খেলেছে তারা র্যাঙ্কিংয়ে আসলে বাংলাদেশেরই আশেপাশে, খুব বেশি আপার লেভেলের কেউ না। কিন্তু এই এএফসি এশিয়ান কাপে কিন্তু আপনাকে খেলতে হবে যারা খুব শক্তিশালী দল, যারা বিশ্ব ফুটবলে কিন্তু ডমিনেট করে তাদের খেলাটা খেলে। এবং একটা ইনফরমেশন আপনাকে জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এই এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ একমাত্র দল যাদের র্যাঙ্কিং 100-র উপরে, তো আর বাকি সবাই কিন্তু 100-র নিচে। তো আপনার কাছে কি মনে হয় যে এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ খেলার পরে এই নারী ফুটবল দলের খেলার মান, খেলা জয়ের ইচ্ছা বা আরো কিছু সাফল্যের আগ্রহ বাড়বে কিনা, বা আমরা বিশ্বকাপটাকে দেখতে পাবো কিনা তাদের? ডেফিনেটলি। আমি বললাম তো, আমার এই নারী ফুটবল নিয়ে, আমার যদি ওভারঅল স্পোর্টস বলেন, আমার নারী ফুটবল নিয়ে আমি বেশি ফ্যাসিনেটেড। আমার কাছে মনে হচ্ছে এই একটা সেক্টর আছে যেখানে আসলে অনেক দূরে এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। এই সুযোগটা কিন্তু বারবার আসবে না। প্লেয়ারগুলো যে কোনো সময় হারিয়ে যেতে পারে, বা তাদের একটা থাকে না, একটা ফোকাস পয়েন্ট নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এগুলাকে টেক কেয়ার করতে হবে বাফুকে, যাতে কোনো প্লেয়ারের ফোকাস পয়েন্ট নষ্ট না হয়। তাদের কোনো সমস্যা আছে কিনা, তাদের পরিবারের কোনো ত্রুটি আছে কিনা, থাকে না অনেক সময় পরিবারের সমস্যার কারণে তার ব্যাক অফ দ্য মাইন্ডে মানসিক দুশ্চিন্তা থাকে, যেটা তার খেলায় প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে মূল কাজ খেলা, সেক্ষেত্রে বাফুফেকে এটাও কনসিডার করতে হবে কোনো একটা, কারণ এরা বেশিরভাগই হচ্ছে একটা রুট লেভেল থেকে উঠে আসছেন। এরা অনেক দিন ধরে খেলে, হয়তো আর্থিক অবস্থা এখন অনেকটাই বেটার, বাট তাদের পারিবারিক যেই বিষয়গুলো সেটা কিন্তু অনেকটাই রুট লেভেল। তো ফলে বাফুফেকে নিজ উদ্যোগে ওইটাও খেয়াল করতে হবে যে ওর পরিবারের কেউ অসুস্থ কিনা, বা ওর বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া হয় কিনা, এগুলিও টেক কেয়ার করতে হবে, কারণ এটা এই অংশ হয়ে গেছে। কারণ আপনি যখন একটা প্লেয়ারদের মানসিক সুস্থতা দিবেন, এই প্লেয়ারদের তারা কিন্তু ফুল হৃদয়ে খেলবে, পূর্ণ হৃদয় দিয়ে খেলতে পারবে। তো এই ফোকাস পয়েন্ট তো আপনাকে তৈরি করতে হবে। এবং আমি কিরণ আপাকেও ধন্যবাদ দিব, তিনি আগের বোর্ডেও ছিলেন বাফুফে, উনি নারী উইংয়ের চেয়ারম্যান, তিনি অনেক কাজ করে, তাকে নিয়ে সমালোচনা থাকতে পারে, বাট নারী ফুটবল নিয়ে কিন্তু 10-15 বছর ধরে নারী ফুটবল নিয়ে কিন্তু যথেষ্ট কাজ হয়েছে। আমি যেটা শুরুতে বলেছিলাম যে আসলে নারী ফুটবলের আজকের যে অবস্থাটা, সেটা মূলত এসেছে ওই যে স্কুল ফুটবলটার থেকে। আপনি হয়তো জেনে থাকবেন কলসিন্দুরের স্কুলের প্রায় 15-16 জন মেয়ে ওই স্কুলের নিয়মিত ফুটবল খেলে, ওই স্কুলের অন্তত 8-9টা প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমে খেলে। এখন হয়তো 4-5 জন আছে, কিন্তু ওই স্কুলের কিন্তু নিয়মিত পাইপলাইনে ওই স্কুলের প্লেয়ারগুলো কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের পাইপলাইনে প্লেয়ার। এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে খেলোয়াড়দের কাছ থেকে যদি আপনি সঠিকভাবে পারফরমেন্স পেতে চান, তাদের আসলে ব্যাক অফ দ্য মাইন্ড, বিহাইন্ড দ্য সিন অনেক কিছুই আপনাকে কনসিডার করতে হবে। খুব ইম্পর্টেন্ট, আপনি জানেন যে ফুটবল একটি দলগত ইভেন্ট,
তারপরে কোচের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে কোনো সাফল্যের পিছনে। Definitely. এবং বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের যে ভূমিকা, তার জয়ের যে ক্ষুধা, জয়ের যে স্পৃহা, এবং কিছুদিন আগে আমরা দেখলাম তার সাথে কিছু বিতর্কিত পরিবেশ পরিস্থিতি, পরবর্তীতে কিছু সিনিয়র খেলোয়াড় কিন্তু দল থেকে চলে গিয়েছেন বা তাদেরকে নেওয়া হয়নি, যাই হোক না কেন। এবং এই তরুণ একটা দলকে নিয়ে এমন সাফল্য, আসলে আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন? ডেফিনেটলি এটা আপনি যেটা বললেন, কোচের ভূমিকা সবচেয়ে বেশি থাকে ফুটবলে। আপনি ক্রিকেটে কোচ থাকে, 3-4 জন কোচ থাকে, ব্যাটিং বলিং ফিল্ডিং কোচ, নানান ধরনের কোচ থাকে। কোচের কিন্তু তেমন ভূমিকা নাই, পুরো ভূমিকাটা কিন্তু ক্যাপ্টেনকে প্লে করতে হয়। কিন্তু ফুটবলে একটা কোচকে, আপনি তো ফুটবল খেলা ডেফিনেটলি দেখবেন যে পুরা 90 মিনিট তাকে ওই ডাগ আউটের মধ্যে ব্যস্ত থাকতে হয়, তাকে নোট নিতে হয়, পজিশন ফলো করতে হয়, যে পজিশন সে যেই পজিশনে প্লেয়ারদেরকে নামিয়েছে পজিশন ওলট পালট হয়ে গেছে না, কেউ যদি ওই পজিশনে ফেল করছে তাকে উঠিয়ে আরেকজন নামানো, তাকে পুরো 90 মিনিটে কিন্তু ফোকাস পয়েন্ট রাখতে হয়। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে ফুটবলে কিন্তু কোচের ভূমিকাটা অনেক বেশি, কোচকে সেই স্বাধীনতা দিতে হবে। আমি বাফুফেকে আবার ধন্যবাদ দিচ্ছি এই মঞ্চে, যেই ঘটনাটা ঘটেছিল, কোচকে হটাও, একদল ক্ষুব্ধ বিদ্রোহী ফুটবলার তারা হচ্ছে কোচকে হটাতে চেয়েছিল তাদের সুবিধার জন্য। এই ব্যাপারটা আমি একটু পরে ব্যাখ্যা করছি, তাদের সুবিধার জন্য। কিন্তু বাফুফেকে ধন্যবাদ এই কারণে, বাফুফে কোচের উপর আস্থা রেখেছে। আজকে যদি ওই ফুটবলারদের বিদ্রোহের কারণে কোচকে ছাঁটাই করা হতো, বাংলাদেশ কিন্তু এই রেজাল্টটা পেত না। কারণ আমি আপনাকে বলি যে যেই ফুটবলাররা এই বিদ্রোহের সাথে সম্পৃক্ত ছিল তাদের বেশিরভাগই ফিটনেসের প্রবলেম ছিল। এখন আপনি একটা পেশাদার কোচ, আপনি কিভাবে চাইবেন যে একটা মুটিয়ে যাওয়া একটা ফুটবলার আপনার টিমে, আপনি তাকে অবশ্যই বলবেন তোমার স্বাস্থ্যের সুরক্ষা করতে হবে, মানে ফিটনেস সবার আগে। হ্যাঁ, ফিটনেস সবার আগে। কিন্তু আপনি তখন যদি বলেন যে বডি শেমিং করছে, ডেফিনেটলি না। আপনার ফুটবলাররা এভাবেই বলছে, সাবিনারা এভাবেই বলেছে আমাদেরকে বডি শেমিং করছে। একটা কোচ বলছে তোমার ফিটনেস, তোমার শরীরটা কমাইতে হবে, কোচের জন্য এটা বডি শেমিং না। আপনি এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই রিলস বানায়। আপনি প্র্যাকটিসের সময় হাঁটলে রিলস, বল পায়ে নিলে মজা পড়তেছেন রিলস, তো আপনার তো ফোকাস পয়েন্ট নষ্ট হচ্ছে। আপনি জিম করতেছেন, আপনি জিম করবেন, আপনার তো রিলস বানানো হচ্ছে, তো ফলে আপনার ফোকাস পয়েন্ট ঠিক থাকতেছে না। এগুলি একজন পেশাদার কোচ মেনে নিবে না। যখনই তিনি এই ব্যাপারে প্রশ্ন করেছেন, সিনিয়ররা ক্ষুব্ধ হয়েছেন। তারা ভাবছেন যে তাদের ভাড়া বাতে ছাই দেওয়া হচ্ছে, যেই স্বাধীনতা তারা এতদিন ভোগ করে এসেছিলেন সেই স্বাধীনতা বুঝি হস্তক্ষেপ করা হচ্ছে, ফলে তারা বিদ্রোহ করেছেন। যেটাই হয়েছে শেষ পর্যন্ত একটা নতুন দল, আফিদারা হচ্ছে আন্ডার-19 ফুটবল টিমের অংশ ছিলেন। ওই আন্ডার-19ও তারা খুব ভালো ফুটবল খেলছেন। এই দল থেকে অন্তত 5টা ফুটবলার কিন্তু ন্যাশনাল টিমে এসেছেন। তো ফলে কম্বিনেশনটা এখন কিন্তু সিনিয়র জুনিয়র মিলেই একটা ব্যালেন্স দল, যেটা আসলে তরুণ এবং অভিজ্ঞতার একটা খুবই সুন্দর একটা দল হয়েছে। এবং এই দলটা, আমি যেটা বললাম যে এই দলটা অনেক দূর যাবে শুধুমাত্র একটা সুন্দর পরিকল্পনা, যেটা বাটলারের হাতে তুলে দিতে হবে বাফুফে। এবং আমরা মনে হয় সেটি দেখতে পাচ্ছি, এবং খেলোয়াড়রাও আমার মনে হয় পরিকল্পনা মাফিক তাদের যে দায়িত্ব সেটি ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করছে। এবং একটি বিষয় খুবই লক্ষণীয়, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন বা স্বীকার করবেন, যে বিগত 2 বা আড়াই দশক পুরো বাংলাদেশ ফুটবলের জনপ্রিয়তা যে তলানিতে গিয়ে ঠেকেছিল, হঠাৎ করেই কিন্তু পুরুষ এবং নারী ফুটবল উভয় দিক থেকে কিন্তু ফুটবলকে নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। এবং খুব সাম্প্রতিক সময়ে যেটি বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম আমরা দেখেছি, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের পুরুষ ফুটবল দলের ম্যাচকে ঘিরে যে উন্মাদনা, বাংলাদেশের ফুটবলের যে আবার সেই 90-এর দশকের জোয়ার ফিরে আসছে, তার পেছনে সেই নারী ফুটবল দলের পরপর 2 বারের সাব চ্যাম্পিয়ন এবং এএফসি কাপের অংশগ্রহণ, এই ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? ডেফিনেটলি ধরেন নারী ফুটবলের এই জাগরণটা কিন্তু, যেটা বললেন যে সাব কিন্তু এর আগে বাংলাদেশ 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, পরপর 2 বার, এরপরে হচ্ছে তারা এই প্রসেসে আছে। তো ফলে নারী ফুটবলারদের নিয়ে একটা উন্মাদনা ছিলই। কিন্তু পুরুষদের যেটা ছিল যে আসলে পুরুষ ফুটবলটা হামজা চৌধুরীর মতো প্লেয়াররা যখন ন্যাশনাল টিমের অংশ হলে, হামজা চৌধুরী কিন্তু আপনি এটাকে মানে বাংলাদেশে ফুটবল দিয়ে বিশ্লেষণ করতে পারবেন না। হামজা চৌধুরী কত বড় একজন ফুটবলার, সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। তো এরকম একটা লিগে খেলা একটা প্লেয়ার আপনার ন্যাশনাল টিমে খেলছে, তো ফোকাস পয়েন্ট থাকবে। আমাদের দেশের ফুটবল প্রেমী কিন্তু প্রচুর আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যে ক্লাব ফুটবল আছে সেখানে কিন্তু ফোকাস নাই। আবাহনী, মোহামেডান বা শেখ জামাল, যেই দলগুলো আগে ছিল, ব্রাদার্স ইউনিয়ন যা ছিল, তারা কিন্তু মানে তাদের খেলা কিন্তু আমাদের ফুটবল ভক্তরা দেখেন না। তারা দেখেন বার্সেলোনা স্প্যানিশ লিগ দেখেন, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন, লা লিগা দেখেন। তো আলটিমেটলি হচ্ছে তারা এই ধরনের লিগ দেখে অভ্যস্ত। ফলে তারা যখন বাংলাদেশের ফুটবলের
লিগ হয় তখন তারা এটা দেখেন না। কিন্তু আপনি যখন ফুটবলের মূল জাগরণটা তৈরি হবে ন্যাশনাল টিম কেন্দ্রিক করে হবে না, কারণ বছরে 4-5টা ম্যাচ খেলবে, তাহলে এই বছরে 4-5 বার কি উন্মাদনা হবে, তাহলে এই উন্মাদনা কিন্তু এটা ক্যারি করবে না, মানে এটাকে ক্যারি করে যে এক ধাপ এগিয়ে যাবে, স্পন্সরশিপ মানি বাড়বে, মানে স্পন্সর বাড়বে প্লেয়ারদের, বা বাফুফে বড় বড় অ্যামাউন্ট স্পন্সরশিপ সাইন করতে পারবে, এই সুযোগটা হবে না। এই সুযোগটা হতে পারে শুধু ক্লাবের মাধ্যমে, যদি ক্লাবগুলা পেশাদারিত্ব তৈরি করতে পারে, যেমন আপনি স্পেন লিগ যেমনি ফলো করে এমনি যদি বাংলাদেশ, আপনি যেটি বলছেন যে ক্লাব ফুটবলের সেই জনপ্রিয়তা ফিরে আসার কথা, আমরা 90-এর দশকে দেখেছি ক্লাব ফুটবলকে ঘিরেও কিন্তু বাংলাদেশে যে উন্মাদনা ছিল, এবং এখন আমরা নিঃসন্দেহে বলতেই পারি পুরুষ ফুটবল দলের পাশাপাশি নারীদের যে সাফল্য এখন, বিশেষ করে তুলনামূলকভাবে বলা যায় যে পুরুষ দলের চেয়ে নারীদেরই সাফল্য এখন বেশি। এই নারীদেরকে ঘিরেও এখন ক্লাব ফুটবলকে বাংলাদেশের আপনার লোকালি বিভিন্ন পর্যায়ে, যেমন আপনি কলি সুন্দরের কথা বলেছেন, আসলে এইভাবে জনপ্রিয়তা করা যায় কিনা, বাফুফেরই বা কি করণীয় আছে? এখন ক্লাব ফুটবলের ক্ষেত্রে কিন্তু বাফুফের তেমন কিছু করার নাই। আমাদের ক্রিকেট হোক ফুটবল হোক, সেখানে কিন্তু ঢাকার ক্লাবগুলোর কাছে কিন্তু ফেডারেশনগুলো অনেকটাই জিম্মি। এটার গল্প অনেক, এটা নিয়ে দর্শকদের সাথে আরেকদিন গল্প করব। বাট হচ্ছে জিম্মি, তো সেক্ষেত্রে যেমন বসুন্ধরা, যে এবার হয়তো লাস্টবার হয়তো ওরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন দল গঠন করে নাই, কিন্তু এর আগে যে দল করছিল পুরো ন্যাশনাল টিমের পুরো দলটাই কিন্তু বসুন্ধরা প্রায় নিয়ে নিয়েছে। এখন আপনি যখন এই যে 6টা দল বা 8টা দল যখন প্রিমিয়ার লিগ খেলছে, আপনার তো এখানে ব্যালেন্স থাকছে না। তো আপনার অনেক বাংলাদেশ ধরেন পুরুষ প্রিমিয়ার লিগে যেই মানের বা যেই পরিমাণ ফুটবলার আছে, নারীদের কিন্তু সেই মানের নাই। সব কিছু মিলে আপনি 30 বা 40টা প্লেয়ার পাবেন, এই 30টা 40টা তো 2টা ক্লাবই লাগে, 20-40টা প্লেয়ার। সো আপনার নারীদের আরও নারী সম্পৃক্ত হলেই নারী ক্লাবটা মানে জাগ্রত হবে, নারী এটা হবে। কিন্তু আপনার সুযোগ আছে যে পুরুষ যেই ক্লাবগুলো আছে পুরুষ ফুটবলের জন্য, সেই ক্লাবগুলোকে পেশাদারিত্বের তকমায় নিয়ে আসা, এবং যাতে ক্লাবগুলো উজ্জীবিত হয়, ফ্যান বেস তৈরি করে, জার্সি বিক্রি করে, নানান মানে ফ্যানদের নানাভাবে ব্যস্ত রাখার মাধ্যমে ক্লাবগুলো যখন উজ্জীবিত হবে, ক্লাব কালচার যখন ডেভেলপ করবে, তখন কিন্তু ফুটবল এমনি এগিয়ে যাবে। কিন্তু শুধু বছরে 3-4টা জাতীয় দলের ম্যাচ, জাতীয় দলের খেলা দিয়ে আসলে হবে না। তারপর আমরা প্রত্যাশা করতেই পারি যে পুরো ফুটবলটাকে যদি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমরা হয়তো আরো সাফল্য দেখতে পাবো। যিনি আসলে একটু দ্বিধায় পড়ে গেছেন, মধ্যরাতে নারী ফুটবল দলের সংবর্ধনা, এটি কেন? এটা একটা মানে আপনি এটা যেই ব্যাখ্যাটা আসলে বাফুফে থেকে দেওয়া হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল টিমের 2জন ফুটবলার নেপালের প্রিমিয়ার লিগে খেলছিলেন, তারা মানে ন্যাশনাল টিমের ব্যস্ততার কারণে তারা ওইখান থেকে এসেছেন, বাট তাদের আবার আগামীকালই সকালে জয়েন করতে হবে। তো এটা একটা লেম যুক্তি। আপনি তারা ব্যস্ত, ঠিক আছে, আপনি তারা খেলে 15 দিন পরে আসুক, আপনি তাদের সংবর্ধনা দেন, কিন্তু এটা মানে এটা কেন দিল, এটা বাফুফে ব্যাখ্যা দিয়েছে যে এই ব্যস্ততার কারণে। কিন্তু আমার কাছে এটা খুবই ফালতু যুক্তি মনে হয়েছে। এটা উচিত ছিল যে ওরা অলরেডি টায়ার্ড হয়ে আসবে, আবার ওদের ভোরে ফ্লাইট, 2টা, তার মানে 2টা আড়াইটায় যদি অনুষ্ঠান হয়, অনুষ্ঠান শেষ হতে ভোর, ওরা রেস্ট নিবে কখন, আবার যায় ওরা বিমানে উঠতে হবে। তো এটা কোনোভাবেই কাম্য ছিল না। বাফুফের আরও স্পষ্টভাবে হয়তো বলতে পারবে, আমি শিওর যে এই প্রোগ্রামে হয়তো সাংবাদিকরা প্রশ্ন করবেন যে আসলে কেন এই সময়টাকে বেছে নেওয়া হলো, তখন হয়তো ভালো উত্তর পাওয়া যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে টাইমটা সিলেকশন হলো, আইটার দিকে এখানে নিরাপত্তার একটা ঝুঁকি রয়েছে, এখানে প্লেয়ারদের বিশ্রামের একটা ব্যাপার আছে, সব কিছু মিলে আবার রাতের বেলা আপনি এই প্লেয়ারগুলো সবগুলো হয়তো বাফুফে একাডেমি থাকবে, আবার মানে সবকিছু মিলে অনেকগুলো বিষয় আছে। আপনি যখন আসলে যে কোনো দলই হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, যে কোনো উইংয়ে হোক না কেন, যখন একটা দেশের জাতীয় দল সফল হয়, এর পিছনে কিন্তু আসলে দর্শকদের একটা বড় ভূমিকা থাকে, এবং এই সাফল্য বা ব্যর্থতার একটা বড় স্টেক হোল্ডার কিন্তু দর্শকরা। এই মধ্যরাতে যখন আপনি নারী ফুটবলদের সাফল্যের জন্য সংবর্ধনা দিবেন, দর্শকরা কিন্তু তাদের প্রাপ্য যে সম্মানটা, প্রাপ্য যে অ্যাকনলেজমেন্টটা, সেটি থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। এই যে বিষয়টা, এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে খেলোয়াড়রা তখনই তাদের পারফরমেন্সে মনোযোগী হবে যখন তার আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। এবং আমরা যেটি দেখলাম গণমাধ্যমে এসেছে যে নারী ফুটবল দলের 2 মাসের বেতন বন্ধ হবে। আসলে এই বিষয়টি নিয়ে আপনার কি জানা আছে? হ্যাঁ, নারী ফুটবলের বেতন প্রায় বকেয়া হয়ে যায়। হয়তো 2 মাস বকেয়া ছিল, কিন্তু এর আগেও বকেয়া হয়েছে, এটা ক্লিয়ার হয়েছে, এটা একটা প্রক্রিয়া। কিন্তু একটা ব্যাপার কি, আসলে ফুটবল পৃথিবী যতগুলো ফুটবল খেলুড়ে দেশ আছে, সবার বেতনটা কিন্তু ক্লাব দেয়। ক্লাব প্রত্যেকটা ফুটবলার কিন্তু কোনো না কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত, এমন একজন নাই যিনি ক্লাবে নাই। হয়তো একজন ছোট ক্লাবে খেলে, একজন বড় ক্লাবে, কিন্তু প্রত্যেকটা ফুটবলার কিন্তু ক্লাবের সাথে সম্পৃক্ত। ফলে ক্লাব থেকে উনি পেমেন্ট পায়, তার যদি কোনো ইনজুরি হয় সেটাও ক্লাব সলভ করে। তো সমগ্র বিষয়গুলো দেখে হচ্ছে ক্লাব। জাস্ট
ওই যখন ন্যাশনাল টিমের ব্যস্ততা থাকে তখন ক্লাব তাদেরকে ছেড়ে দেয়, ন্যাশনাল টিমের ম্যাচ খেলে আবার সেই ক্লাবের ডরমেটরি চলে যায়। পৃথিবীর সব ফুটবল কালচার কিন্তু এরকম। যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, বাংলাদেশের ফুটবলারদের মানে ফুটবলার ক্লাব কেন্দ্রিক যে ফুটবলরা আছে তাদের অর্থনৈতিক অবস্থা অতটা বড় নয়, এবং বাংলাদেশের ফুটবলাররাও বিদেশি ক্লাবে খেলে না। আপনি যদি খেয়াল করে থাকেন স্প্যানিশ যে ফুটবল টিম তার প্লেয়াররা কিন্তু পৃথিবীর নানা দেশে ক্লাবে খেলে। আপনি যদি দেখেন ইংল্যান্ডের প্লেয়াররা পৃথিবীর নানা দেশে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তারা হয়তো ইদানিং নেপালে যায় খেলছে, কিন্তু নেপালের ঘরোয়া ক্রিকেটের মান নিশ্চয়ই অনেক বেশি না, হয়তো বাংলাদেশের সমান বা কাছাকাছি, বাট কাছাকাছি মানেরই হবে, কাছাকাছি মানেরই হবে। তো ফলে হচ্ছে এইটা একটা বিস্তর পার্থক্য। ফলে এএফসির যেই মানে ফিফার একটা বাজেট থাকে, তো ওই বাজেটের থেকে কিছু অংশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্লেয়ারদের বেতন হিসাবে দেয়। কিন্তু এই বেতনটা দিতে যেটা হয় যে ওই অর্থ ছাড়ের ব্যাপার থাকে। এটিকে এটা করা যায় কেন যে বাফুফের নিজস্ব তহবিল থেকে দিয়ে পরবর্তীতে ফিফার থেকে অ্যাডজাস্ট করা? অবশ্যই, ডেফিনেটলি আপনি এই বাফুফের এই পদ্ধতিটাকে আপনি এটাকে কোনো সাধুবাদ দিতে পারেন না। আপনি টাকা তো পাবেনই, আপনার নিজস্ব ফান্ড থেকে আপনার যে স্পন্সরশিপ মানি আছে সেখান থেকে আপনি প্লেয়ারদের পেমেন্টটা ক্লিয়ার করে দেন, আপনি এরপরেও অ্যাডজাস্টমেন্ট করেন। এটা একটা স্বাভাবিক প্রসেস। এই মেয়েরা কষ্ট করে খেলছেন, এই মেয়েরা এই খেলার টাকা দিয়ে তাদের পরিবার, অনেক মেয়ে আছে যে পরিবার, যেমন ঋতুপর্ণার কথা বলি, ঋতুপর্ণার ভাই নেই, তার মা ক্যান্সারের রুগী, তার তো সংসারটা চালাইতে হয়। এখন তাকে যদি চিন্তা করতে হয় আমি সংসারটা কিভাবে চালাবো, সে আসলে খেলবেটা কিভাবে, সে তাকে মাথাটা তো তার ফ্রেশ রাখতে হবে। তো ফলে বাফুফেকে অবশ্যই নজর দিতে হবে এই ব্যাপারগুলো। ওই টাকা আমি যখন আসবে আমি নিজের ফান্ডে রাখবো, আর আমার নিজের ফান্ড থেকে আমি প্লেয়ারদের পেমেন্ট ক্লিয়ার করবো। এত প্রতিবন্ধকতার পরেও কিন্তু বাংলাদেশের নারী ফুটবল এগিয়ে যাচ্ছে, এবং আমাদের প্রত্যাশা ভবিষ্যতে আমরা এই নারী ফুটবল দলকে অলিম্পিক এবং বিশ্বকাপে দেখতে পাবো। ডেফিনেটলি। রবিউল ইসলাম, আমাদেরকে আজকের মতো এখানে শেষ করতে হবে সময় স্বল্পতার কারণে। অত্যন্ত সুন্দর আলোচনা হচ্ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলকে কেন্দ্র করে আমাদের যে আলোচনা। আজকে আমাদের আলোচনায় যুক্ত ছিলেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার রবিউল ইসলাম। আমরা কথা বলার চেষ্টা করছিলাম বাংলাদেশের নারী ফুটবল দলের যে সাফল্য। আপনারা জানেন যে ইতিমধ্যেই তারা এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে, এবং যেটি বলেছেন আমাদের আজকের অতিথি যে যদি এএফসি এশিয়ান কাপে তারা 6 নম্বর পজিশনও হোল্ড করে শেষ করতে পারে টুর্নামেন্ট, তারা বিশ্বকাপে খেলবে। আমাদের প্রত্যাশা এই নারী ফুটবল দল অলিম্পিকে যাবে, এই নারী ফুটবল দল বিশ্বকাপে খেলবে এবং বাংলাদেশের পতাকাকে তারা আরও সমুজ্জ্বলিত করবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।